তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কারা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়? তোমার যারা মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, তারা হচ্ছে পানিতে দ্রবীভূত হইতে পারে। আর যারা পলিস্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইড আছে, তাদের মধ্যে বেশিরভাগই কি অদ্রবণীয় পানিতে। ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজের কাজ কি? গ্লুকোজের ধর্মটা কি? গ্লুকোজের গ্লুকোজের হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। আর এটা হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগ, তাই না? এটা একটা অ্যালিফেটিক যৌগ এবং পানিতে দ্রবীভূত হবে। এবং গলনাঙ্ক কত? গলনাঙ্ক 146 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, তারপরে গ্লুকোজের গ্লুকোজের উৎস কি কি হইতে পারে? ফলের রস, মধু, পাকা আঙুর। এই জন্য এটাকে বলা হয় কি? তোমার গ্লুকোজকে বলা হয় কি? গ্রেপ সুগার বলা হয়। কি বলা হয়? গ্রেপ সুগার বলা হয়। কারণ আঙ্গুরের রসে তোমার অনেক অনেক পার্সেন্ট, কি 12 থেকে 16% বা 20% কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়। আচ্ছা, তারপর ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে বলা হয় কি? ফ্রুক্টোজকে বলা হয় ফলের শর্করা। কিসের শর্করা? ফলের শর্করা। ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি? এটা পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে। তারপরে তোমরা স্টার্চের যে কাজ, সেলুলোজের কাজ, এগুলা কি বলতো? যেমন স্টার্চ, স্টার্চ যেটা আছে সেটা কি পানিতে দ্রবীভূত হবে? বলতো। স্টার্চ কিন্তু পানিতে দ্রবীভূত হবে না। তারপরে আয়োডিন দ্রবণে এরা কি বর্ণ ধারণ করে? স্টার্চটা নীল বর্ণ ধারণ করে। তারপরে স্টার্চ হলো ফেলিং দ্রবণ দ্বারা কি হবে না? বিজারিত হবে না। স্টার্চ কিন্তু ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হবে না। তাহলে স্টার্চের বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে, হ্যাঁ। স্টার্চের বৈশিষ্ট্যগুলো কি? এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়, আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করবে। তারপরে স্টার্চ কি হবে? ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হবে না। ঠিক আছে। কারণ এটা নন রিডিউসিং সুগার। কি সুগার? নন রিডিউসিং। মনে থাকবে। তারপরে একটা স্টার্চকে ভাঙলে আমরা কি পাই বলতো? অ্যামাইলোজ পাই এবং অ্যামাইলোপেকটিন পাই, তাই না? এবং এইখানে কিন্তু আলফা ডি গ্লুকোজ, এদেরকে ভাঙলে আমরা কি পাবো? আলফা ডি গ্লুকোজ পাবো। আলফা ডি গ্লুকোজ। সেলুলোজের তারপর আমরা আসলে তোমার সেলুলোজ। এখন সেলুলোজের মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাবো বলো তো? যে সেলুলোজ কিন্তু পানিতে অদ্রবণীয় হবে। তারপরে এরা হচ্ছে আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দিবে না, কোনো বর্ণ দিবে না। এদের হচ্ছে, এরা হলো বিজারণ ক্ষমতাবিহীন, এরা বিজারণ ক্ষমতা নাই, অর্থাৎ অবিজারক, অদ্রবণীয়, অবিজারক। ঠিক আছে। আয়োডিন দ্রবণে কোনো রং দিবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে সেলুলোজের কাজগুলো তোমরা জানো, যে নাইট্রেট বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। নাইট্রেট বিস্ফোরক ফটোগ্রাফিক ফিল্মে, তারপরে তোমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে, স্টেশনারি ফেজ হিসেবে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়। ঠিক আছে। এই তিনটা ব্যবহার করবা। আর আরেকটা কাজ তো আমরা সবাই জানো, উদ্ভিদের গাঠনিক উপাদান বলা হয়। তারপরে তোমার কার্বোহাইড্রেট থেকে আমরা এটুকু পড়বো, যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কতটুকু শক্তি পাওয়া যায়? 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় কার্বোহাইড্রেট থেকে। এবং প্রোটিন থেকে এক জিনিস, মানে প্রতি গ্রামে 4.1 কিলো ক্যালোরি শক্তি। আর লিপিড থেকে পাওয়া যায় 9.3 কিলো ক্যালোরি শক্তি। 9.3 অথবা 9.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তারপরে এই কার্বোহাইড্রেটের আরেকটা কাজ আছে, কি বলতো? কাজটা কি? যে আমাদের যে হাড়ের সন্ধিস্থল, সেই সন্ধিস্থলে কি হিসেবে কাজ করে? লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? লুব্রিকেন্ট। হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এইটা একটা কাজ। তারপর দেখো, আমাদের কার্বোহাইড্রেট ডেরিভেটিভস আছে। ডেরিভেটিভস গুলো কি বলতো? ডেরিভেটিভস যেমন গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন, গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন, এরা হলো তোমার কি? তোমার কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। এখন বলো তো, এই যে গ্যালাক্টোসামিন, এটা কি? এটা হলো তোমার তরুণাস্থির প্রধান দ্রব্য। তরুণাস্থির প্রধান দ্রব্য বলা হয়, তাই না? তাহলে তরুণাস্থির প্রধান দ্রব্য কি? গ্যালাক্টোসামিন। মনে থাকবে। আচ্ছা, এবার আসো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে? উদ্ভিদ এবং প্রাণীতে সর্বমোট 28টা পাওয়া যায়। তার মধ্যে আহ 20টা। তার মধ্যে কয়টা? তার মধ্যে হলো 20টা। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টা? 20টা অ্যামাইনো অ্যাসিড কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। আচ্ছা, তার মধ্যে অত্যাবশ্যকীয় কয়টা? অত্যাবশ্যকীয় হচ্ছে তোমার 8টা। 8টার নাম কি কি? 8টার নাম হচ্ছে
এমটিবি পিল, তাই না? অর্থাৎ মিথিনিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, আইসিলিউসিন, লাইসিন, লিউসিন। আচ্ছা, তাহলে এই আটটা। আর সাথে কি আছে শিশুদের জন্য? শিশুদের জন্য এক্সট্রা কি আছে বলো তো? আর্জিনিন এবং হিস্টিডিন। আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে শিশুদের জন্য এক্সট্রা দুইটা আছে, আর্জিনিন এবং হিস্টিডিন। আর নর্মালি আমাদের এই আটটা হলো অত্যাবশ্যকীয়: মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। ঠিক আছে। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কি? একটা অ্যামাইনো অ্যাসিড লিখলে কেমন হয়? একটা অ্যামাইনো অ্যাসিড লিখলে হচ্ছে এক পাশে থাকবে অ্যামাইনো প্রান্ত, আরেক পাশে থাকবে কি? আরেক পাশে থাকবে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এই প্রান্ত। অর্থাৎ এই দুইটা প্রান্ত, একটা হলো নেগেটিভ প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত। এই জন্য এটাকে বলা হয় কি? জুইটার আয়ন বলা হয়। কি বলা হয়? জুইটার আয়ন বলা হয়, তাই না? আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কি কি? অ্যামাইনো অ্যাসিড কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কি হয়? পানিতে দ্রবীভূত হবে। তারপরে এটা হচ্ছে এই কি হিসেবে কাজ করে? জুইটার আয়ন হিসেবে কাজ করে। তারপর এদের কাজ কি? এরা প্রোটিন সংশ্লেষ করতে পারে, ইউরিয়া সংশ্লেষ করতে পারে, তারপর দেহ গঠনে সহায়তা করে, পিএইচ নিয়ন্ত্রণ করে। তারপরে আমাদের যে আহ, চুল, ত্বক এবং চোখ আছে, এই চোখের কোরয়েড স্তরে বিদ্যমান কি? মেলানিন রঞ্জক। এই রঞ্জকটা তৈরিতে ভূমিকা রাখে। ঠিক আছে। ত্বক, চুল, চোখের যে করোয়েড স্তরটা আছে, সেখানে কি করে? মেলানিন রঞ্জক তৈরিতে ভূমিকা রাখে। তাহলে কি কি কাজ পড়লা? বৈশিষ্ট্য পড়লা: পানিতে দ্রবীভূত হবে, তারপরে প্রোটিন সংশ্লেষ করবে, এনজাইম সংশ্লেষ করবে, তারপরে ইউরিয়া সংশ্লেষ করবে, পিএইচ নিয়ন্ত্রণ করবে দেহের, তারপর মেলানিন রঞ্জক তৈরিতে ভূমিকা রাখবে। ঠিক আছে, এগুলা পড়বা। তাহলে আমাদের আর জানতে হবে অ্যালিফ্যাটিক কারা, অ্যারোমেটিক কারা। মনে রাখবা যে তুমি টাইরোসিন ও ফিনাইল অ্যালানিন, এই দুইটা হচ্ছে তোমার অ্যারোমেটিক। এরা কি? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এরা হলো অ্যারোমেটিক। ঠিক আছে। বাকিগুলা অ্যালিফেটিক মনে রাখবা। এই দুইটা শুধু তুমি মনে রাখবা যে এই দুইটা অ্যারোমেটিক, টাইরোসিন এবং ফিনাইল অ্যালানিন। ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো আমরা পড়বো। তারপরে সালফার আছে, সালফার যুক্ত আছে এমন একটা অ্যামাইনো অ্যাসিডের নাম কি? তোমার অনেকগুলো আছে, তার মধ্যে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম হলো মিথিওনিন। ঠিক আছে। সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটা? মিথিওনিন। এটা হলো তোমার সালফার আছে এখানে। আচ্ছা, তারপরে এগুলো মনে রাখবো আমরা। এখন আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তিনটা করে কোড থাকে। কয়টা করে কোড থাকে? তিনটা করে কোড থাকে। তো লিউসিন লিউসিন ও ভ্যালিন, তো এই দুইটার মধ্যে চারটা করে কি থাকে? কোড থাকে। তো বাকি যেই ইয়াগুলো আছে, যেমন মিথিউনিনের মধ্যে মিথিউনিন মানে কি? এইউজি। কয়টা কোড? তিনটা কোড। কিন্তু লিউসিন এবং ভ্যালিনে কয়টা কোড? চারটা কোড। মনে থাকবে। পরে আসো প্রোটিনের শ্রেণীবিভাগ। প্রোটিনের মধ্যে শ্রেণীবিভাগ কয়টা? সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভুত প্রোটিন। সরল প্রোটিন, এর আগের বছর ডেন্টালে আসছে এখান থেকে প্রশ্ন, তাই না? প্রোটিনের ক্লাসিফিকেশন থেকে। তাহলে প্রোটিনের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, যে প্রোটিনের তোমার বৈশিষ্ট্যগুলা কি কি, এগুলো আমরা জানবো আর গঠনটা জানবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি, কালকে আমরা পড়ছিলাম যে প্রোটিন কি তৈরি করে? এনজাইম তৈরি করে, হরমোনও তৈরি করে। কিন্তু সমস্ত এনজাইমই প্রোটিন, কিন্তু সমস্ত হরমোন কিন্তু প্রোটিন বলা যাবে না। ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রোটিনের যে বৈশিষ্ট্য, ওটা এটা মনে রাখবো, যে প্রোটিনের কাজ এবং বৈশিষ্ট্য। যেমন প্রোটিনটা দেখতে কেমন? কলয়েড প্রকৃতির। প্রোটিনের বৈশিষ্ট্য গুলা বলতো কি? কলয়েড প্রকৃতির, কলয়েড। তারপরে এরা পানিতে কি দ্রবীভূত হবে কি হবে না? এরা হচ্ছে, প্রোটিনটা পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে। আচ্ছা, প্রোটিনের মধ্যে তোমার প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলো যখন যুক্ত হয় তখন এ কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিনের কাজগুলা পড়বা।
হ্যাঁ, কি কি কাজে ব্যবহার করা হয়? আমাদের এনজাইম তৈরিতে, কোষ ঝিল্লি, কোষের উপাদান, তারপরে অ্যান্টিবডি তৈরিতে, হরমোন তৈরিতে, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। তারপর ইন্টারফেরন, ইন্টারফেরন নাম শুনছো না? ইন্টারফেরন কি? ভাইরাসের বিরুদ্ধে, ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে। ইন্টারফেরন কিন্তু একটা প্রোটিন। তারপর হিমোগ্লোবিন একটা প্রোটিন। হ্যাঁ, এখন আমরা প্রোটিনের প্রকারভেদ গুলা পড়বো। সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভুত প্রোটিন। সরল, যুগ্ম, ও কি, উদ্ভুত। তাহলে সরল প্রোটিন কয়টা আছে? 7টা আছে। কি কি নাম বলো তো? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন আর গ্লুটেলিন, তাই না? কি কি বলছি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, তারপরে গ্লুটেলিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন এবং স্ক্লেরোপ্রোটিন। এখন এটা কোথায় কি আছে তোমরা এগুলো সবাই অনেক ভালো মতো পড়ছো আশা করি। তাও আমি চাচ্ছি একবার বলে দেই। অ্যালবিউমিন কই থাকে? ডিমের সাদা অংশে থাকে। আর আমরা জানি রক্তের প্লাজমা প্রোটিন কয়টা? 4টা হলো রক্তের প্লাজমা প্রোটিন: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং ক্যালসিয়াম 2+। এই 4টা হলো কি তোমার প্লাজমা প্রোটিন। তাহলে এই যে অ্যালবিউমিন এবং গ্লোবিউলিন, এরা কিন্তু কোথায় থাকবে? রক্তরসে বা প্লাজমাতে থাকবে। তাহলে এই দুইটা কমন নাম। অ্যালবিউমিন, গ্লোবিউলিন কই থাকবে? রক্তরস বা প্লাজমাতে থাকবে। এখন অ্যালবিউমিন কই থাকে? ডিমের সাদা অংশে থাকে, দুধে থাকে। ঠিক আছে। গ্লোবিলিন কি থাকে? ডিমের কুসুমে থাকে, ডিমের কুসুমে। তারপর গ্লুটেলিন কোথায় থাকে বলো তো? বেশিরভাগ হচ্ছে তোমার গমে থাকে, গমের মধ্যে গ্লুটেলিন থাকে। এবং চালের মধ্যে কি, অরাইজিনিন থাকে। ঠিক আছে। তাহলে গমের গ্লুটেলিন এবং চালের অরাইজিনিন, এই দুইটা হচ্ছে তোমার কি, গ্লুটেলিনের উদাহরণ। তারপর শস্য দানা যেগুলা, শস্য দানার গুলোর মধ্যে কি থাকে? গ্লুটেলিনটা বেশি থাকে, তাই না? তারপরে প্রোলামিন, প্রোলামিন কই থাকে বেশি বলো তো? প্রোলামিন থাকে হচ্ছে তোমার ওই যে ভুট্টার জেইন, তারপর গম এবং রাইয়ের যে কি বলে এটার নাম, গ্লিয়াডিন। গ্লিয়াডিন। হ্যাঁ, তারপর বার্লির হরডিন, এইসব জায়গায় থাকে। তাহলে হিস্টোন তো তোমরা সবাই জানো যে ক্রোমোজোমের মূল উপাদান কি? ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে হিস্টোন প্রোটিন থাকবে। ঠিক আছে। এ প্রকৃত কোষে থাকবে, আদি কোষে কি থাকবে হিস্টোন প্রোটিন? থাকবে না। আদি কোষের ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন কি থাকবে? থাকবে না। কিন্তু প্রকৃত কোষে তোমার কি থাকবে? হিস্টোন প্রোটিন থাকবে। ঠিক আছে। তারপরে প্রোটামিন, প্রোটামিন কই থাকে? স্যালমন মাছে, তাই না? স্যালমন মাছে না? স্যামন মাছে সালমিন নামক প্রোটামিন স্যালমন, আর কি। হ্যাঁ, স্যালমন মাছে সালমিন নামক প্রোটিন থাকে। আচ্ছা। আর এই প্রোটামিনটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এটা আমরা মনে রাখবো যে প্রোটামিনটা সবচেয়ে কি, ক্ষুদ্র প্রোটিন। এখন বলো, কে কে হলো তোমার পানিতে দ্রবীভূত হয়? কোন কোন সরল প্রোটিনটা পানিতে দ্রবীভূত হয়? কোন কোন সরল প্রোটিন পানিতে দ্রবীভূত হয়? পানিতে দ্রবীভূত হয় কোন কোন প্রোটিন, সরল প্রোটিন? অ্যালবুমিন, প্রোটামিন আর হিস্টোন। হ্যাঁ, অ্যালবুমিন, প্রোটামিন আর হিস্টোন, আর এপিএস। হিস্টোন। এই এপিএস দিয়ে মনে রাখতে হবে। অ্যালবুমিন, প্রোটামিন এবং হিস্টোন। ঠিক আছে। প্রোটামিন এবং হিস্টোন। আচ্ছা, তাপে জমাট বাঁধে কারা? তাপে কারা জমাট বাঁধে? অ্যালবুমিন আর গ্লোবিউলিন। হ্যাঁ, বাঁধে কে? অ্যালবুমিন, গ্লোবুলিন। অ্যালবুমিন এবং গ্লোবুলিন তাপে জমাট বাঁধে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের কি আছে? যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন কারা? যেমন লিপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, ফসফোপ্রোটিন, এরা হচ্ছে তোমার কি, যুগ্ম প্রোটিন। এর মধ্যে তোমরা মনে রাখবা বিশেষভাবে লিপোপ্রোটিন এবং লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন এবং ফসফোপ্রোটিন, এই তিনটার কাজ মনে রাখতে হবে। তাহলে লিপোপ্রোটিনের কাজ কি তোমরা সবাই জানো। লিপোপ্রোটিন কোথায় থাকে? লিপোপ্রোটিন বাইলেয়ার, আমাদের কোষের মধ্যে থাকে, তাই না? আমাদের কোষ ঝিল্লির বিভিন্ন গাঠনিক উপাদানগুলা তে তোমার কি থাকে? লিপোপ্রোটিনটা থাকে। এছাড়া কোথায় পাওয়া যায় তোমার? লিপোপ্রোটিন পাওয়া যায় তোমার প্লাজমাতে পাওয়া যেতে পারে, ডিমের কুসুমে পাওয়া যেতে পারে। ডিমের কুসুম, দুধ, তারপর হচ্ছে তোমার প্লাজমা, এইসব জায়গায় তোমার কি পাওয়া যায়? লিপোপ্রোটিনটা পাওয়া যায়। ঠিক আছে। তারপরে ক্রোমোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় বিভিন্ন রঞ্জক পদার্থতে। রঞ্জক পদার্থ বলতে যেমন তোমার ইয়া কি বলে, এই যে রিবোফ্লাভিন,
তার কি বলে নাম এগুলা, হিমোগ্লোবিন, তারপর তোমার ক্লোরোফিল, তারপরে ফুলে এবং ফুলের রং, ফলের রং যেগুলো আছে না, সেখানে কি পাওয়া যায়? ক্রোমোপ্রোটিন পাওয়া যায়। ক্রোমো মানে রঞ্জক, প্রোটিন মানে প্রোটিন, তাহলে রঞ্জক প্রোটিন এদেরকে বলা হয়, রঞ্জক প্রোটিন, যারা রঞ্জক ধারণ করে। তারপরে ফসফোপ্রোটিন কোথায় পাওয়া যায় বলো? ফসফোপ্রোটিন এটা পাওয়া যায় হচ্ছে তোমার তোমার ডিমের কুসুমে, ডিমের কুসুমের মধ্যে এবং দুধের মধ্যে যে ক্যাসিনোজেন আছে, এইটাতে পাওয়া যায় হলো কি ফসফোপ্রোটিন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ডিমের কুসুমের যে ভাইটালিন এবং দুধের উপস্থিত ক্যাসিনোজেন, এই এইটাতে পাওয়া যায় হলো ফসফোপ্রোটিন, মনে থাকবে। আচ্ছা, এখন আহ উদ্ভূত প্রোটিন কারা? উদ্ভূত প্রোটিন হচ্ছে এই তোমাদের একটা এই যে এর আগের বছরে কিন্তু আসছিল, এই যে ফাইব্রিন আর ফাইব্রাইন, বলতো কোনটা উদ্ভূত, কোনটা সরল? ফাইব্রিন উদ্ভূত, ফাইব্রাইন সরল। এটা হলো উদ্ভূত, ঠিক আছে, এটা সরল। তাহলে এটা কিন্তু আসছিল আগের বছরই। তাহলে উদ্ভূত প্রোটিনের মধ্যে কি কি আছে? প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই? প্রোটিওজ, পেপটন, ফাইব্রিন, তাই না? প্রোটিওজ, পেপটন, ফাইব্রিন এবং অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড, এগুলা পাই। আচ্ছা, তারপরে প্রোটিনের ভূমিকাগুলো তোমরা সবাই জানো, আশা করি এগুলো পারবা। লিপিডের ক্লাসিফিকেশনটা ভালো মতো পড়বা। লিপিডের ক্লাসিফিকেশনটা কি? সরল লিপিড, যুগ্ম লিপিড এবং উদ্ভূত লিপিড, তাই না? সরল লিপিড কারা? তেল, চর্বি, মোম, স্নেহ পদার্থ। আর উদ্ভূত কারা বলো তো? উদ্ভূত হচ্ছে স্টেরয়েড, কোলেস্টেরল, তারপরে তারপিনস, এরা হলো উদ্ভূত। আর যুগ্ম কারা তোমরা সবাই জানো, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, সালফোলিপিড, ফসফোলিপিড। তো ফসফোলিপিড কারা বলো তো? ফসফোলিপিড হচ্ছে লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এরা হলো তোমার ফসফোলিপিড। ফসফোলিপিডের কাজ কি আমরা কালকে বলছিলাম, যে উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করবে, তাই না? এইসব কাজে সহায়তা করে। বিভিন্ন আয়ন, আয়ন হচ্ছে বাহক, বাহক বহন করে নিয়ে যায়, বিভিন্ন আয়ন বাহক হিসেবে কাজ করে, তাই না? আয়ন বাহক হিসেবে কাজ করতে পারে। যেমন তোমার ওই যে 9 নম্বর অধ্যায়ে উদ্ভিদ সাহিত্যত্ব, এখানে কিন্তু এটা আছে ভালো মতো, তাই এটা এখান থেকে পড়বা। তারপরে তোমার এই তেল, চর্বি, তেল এবং চর্বি এর মধ্যে একটা পার্থক্য তোমাদের ছক দেওয়া আছে, এটা খুব ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। অর্থাৎ তেল, চর্বি, এটা পার্থক্যটা পড়তে হবে। আচ্ছা, তারপরে আমাদের আহ, তোমার এই যে স্টেরয়েড, স্টেরয়েডের মধ্যে বলো তো কয়টা ইয়া আছে, কার্বন আছে, বলতে পারবা? স্টেরয়েডের মধ্যে কয়টা কার্বন আছে? 27 থেকে 29টা। কয়টা? আর মোমের মধ্যে কয়টা আছে বলতে পারবা? মোমের মধ্যে, মোমের মধ্যে কয়টা কার্বন আছে? 24 থেকে 36টা কার্বন, মনে থাকবে। আচ্ছা, মোমের মধ্যে কয়টা এবং স্টেরয়েডের মধ্যে কয়টা? স্টেরয়েডের মধ্যে আবার প্রকারভেদ আছে, তাই না? কি কি প্রকারভেদ আছে? কোলেস্টেরল, তারপরে স্টিগমেস্টেরল, ডিজিটালিন, সিস্টেস্টেরল, তাই না? তারপর স্ত্রী এবং পুরুষের যে যৌন হরমোনগুলো আছে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলা। তো এগুলো একটা পড়বা যে স্টেরয়েড কি কি আছে। তো এখন এলডিএল, এইচডিএল এবং কোলেস্টেরল এটা সম্পর্কে একটু বলি। যেমন আলু এবং চুপড়ি আলু, যেগুলো আলু এবং চুপড়ি আলু, এগুলোতে কি পাওয়া যায়? কোলেস্টেরল পাওয়া যায়। আবার আমাদের যে পিত্তটা আছে না, পিত্তর মূল উপাদান কি? কোলেস্টেরল। আমাদের যে পিত্ত রসটা আছে না, এই পিত্ত রসের মূল উপাদান কি? কোলেস্টেরল। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এলডিএল, এইচডিএল, কোনটা ভালো? এইচডিএলটা ভালো, এলডিএলটা খারাপ। এখন এইচডিএল এর মাত্রা, এলডিএল এর মাত্রাটা দেখবা। এবং টিজি, টিজি মানে কি? ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে কি হয়? স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি? ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া। ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া হচ্ছে তোমার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রধান কারণ, মনে থাকবে। হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি? ট্রাইগ্লিসারাইডের মাত্রা
বেড়ে যাওয়া। ঠিক আছে। আবার ভিটামিন সমৃদ্ধ যে লিপিড গুলো আছে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, তোমাদের এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, আলোচনা করছি, এটা নিয়ে আর আলোচনা করব না আর এখন, কারণ তোমাদের এ টু জেড সব বলা হয়েছিল। আর এনজাইম নিয়ে তো কালকে আলোচনা করছি, এনজাইম নিয়ে আর আলোচনা করব না। এনজাইমের কাজগুলো বলা হয় নাই না? যেমন এই যে এবারে কিন্তু আসছে যে মস্তিষ্কের ধমনী রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে কোন এনজাইম, ইউরোবাইলেস, তাই না? তো এরকম করে তোমার জানতে হবে ট্রিপসিন, ক্যাটালেস, হ্যাঁ, তারপরে যেই এইগুলো আছে, বাকি যেগুলো আছে, এই কি বলে এটার নাম, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, তারপরে হচ্ছে আর যেগুলো আছে, ওগুলো একটু পড়বা ভালো মতো, কারণ এনজেম থেকে প্রশ্ন আসে, কাছ থেকে। প্রকারভেদ তো কালকে পড়াই দিছি। এখন আসো আমাদের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়া, ভাইরাস ব্যাকটেরিয়া যে বৈশিষ্ট্যগুলো আছে, তো ভাইরাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পার্থক্য তোমরা বলো দেখি কয়েকটা করে, ভাইরাসের বৈশিষ্ট্যগুলো বলো, কে বলতে পারবা? ভাইরাসের দুই প্রকার বৈশিষ্ট্য আছে, এই দুই প্রকার বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। ভাইরাসের বৈশিষ্ট্যগুলো বলো, কে বলবা? অকোষীয় অতি আণুবীক্ষণিক, হুম। বিপাকীয় এনজাইম টেনজাইম নাই, হুম। দৈহিক বৃদ্ধি নাই, হুম। অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না, সৃষ্টি করে না, তারপরে? স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, হুম। তারপরে? উম, পোষক দেহের বাইরে নিষ্ক্রিয়। হুম। আচ্ছা, তাহলে এই যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আসবে। তো নিচের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য, নিচের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য নয়, কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, তাহলে বৈশিষ্ট্য এবং পার্থক্য এখান থেকে আমরা জানবো। আচ্ছা, এখন আসো ভাইরাসের আবিষ্কারকের যে জিনিসগুলো জানতে হবে। যেমন ভাইরাসের আবিষ্কারকের নাম কি বলতো? প্রথম ভাইরাসের আবিষ্কারকের নাম কি বলতে পারবা? জেনার জেনার টিএমবি। এডওয়ার্ড জেনার, টিএমবি। হ্যাঁ, টিএমবি। তারপরে ভাইরোলজির জন্য কে? স্ট্যানলে। কে? স্ট্যানলে। স্ট্যানলি। আচ্ছা, ভাইরাসের রাসায়নিক প্রকৃতির বর্ণনা দিছে কে বলো? ভাইরাসের রাসায়নিক যে প্রকৃতি, নিউক্লিক অ্যাসিডের যে প্রকৃতি, এটা বর্ণনা করছে কে? বাউডেন এবং পিরি, তাই না? বাউডেন এবং পিরি, এই দুইজন বিজ্ঞানী ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এ- তারাই মূলত বলছে যে ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। বুঝছো? এটা একটু পড়বা। এখন ভাইরাসের যে ভৌত গঠনগুলো আছে, এটা তোমরা অলরেডি জানো। বহিস্তাবরণ কোথায় কোথায় আছে? বহিস্তাবরণ আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, করোনা ভাইরাস, এইচআইভি, এখানে বহিস্তাবরণ আছে। তারপরে ভাইরাসের যে গঠন, যেমন টিএমভি, টি2 ফাজ ভাইরাসের যে গঠনগুলো আছে, এটা একটু পড়বা। যেমন টিএমবিতে টিএমবিতে হচ্ছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের, অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে বলো তো? টিএমবিতে অ্যামাইনো অ্যাসিড কয়টা প্রতিটা ক্যাপসোমিয়ারের মধ্যে? টিএমবিতে প্রতিটা ক্যাপসিমিয়ারে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 151টা। একশো একশো আটান্নটা। আটান্নটা। একশো 51। টি আটান্ন টু তে আটান্ন। 58। আটান্ন। টিএমবিতে 158। আর ক্যাপসোমিয়ার কয়টা আছে টিএমবিতে? 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে। আর প্রতিটা ক্যাপসোমিয়ারে 158টা কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং এই টিএমবির ওজনের শতকরা 95 ভাগে হচ্ছে প্রোটিন থাকে। কত ভাগ প্রোটিন থাকে? 95%ই প্রোটিন, প্রোটিন থাকে। তারপরে তুমি পড়বা টি2 ব্যাকটেরিয়া, টি2 ব্যাকটেরিয়া ফাজেটটা পড়বা। এখানে পড়বা কি, যে এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে কয়টা জিন থাকে, এখানে প্রায় 150টা কি থাকে? জিন থাকে। 150টা কি থাকে? জিন থাকে। ঠিক আছে। তো এই দুইটা একটু পড়তে হবে যে কোথায় কি থাকে। এবং টি2তে তোমার 60,000 জোড়া, কত হাজার জোড়া? 60,000 জোড়া কি থাকে? নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড থাকে। আচ্ছা,
এখন ভাইরাসের যে প্রকারভেদটা আছে, যেমন দণ্ডাকার কারা। দণ্ডাকার হচ্ছে তোমার যে টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, এরা হচ্ছে তোমার দণ্ডাকার। গোলাকার কারা? পোলিও ভাইরাস, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস, মনে মুখস্থ করো এখনই। ঘনক্ষেত্রাকার কারা বলো তো? হারপিস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, এরা হলো ঘনক্ষেত্রাকার, মানে পাউরুটির মতো। ব্যাঙাচিয়াকার কারা? T2, T4, T6, সবাই জানি আমরা। তারপর সিলিন্ড্রিকাল কারা? সিলিন্ড্রিকাল হচ্ছে ইবোলা ভাইরাস। আর ডিম্বাকার কারা? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাই না? তাহলে দণ্ডাকার কারা, গোলাকার কারা, ঘনক্ষেত্রাকার কারা? তাহলে বলো দেখি, ঘনক্ষেত্রাকার কি বলছি বলো। ঘনক্ষেত্রাকার কারা? হারপিস, ভ্যাকসিওনা, ভেরিওলা। ভ্যাকসিনা ভেরিওলা, হ্যাঁ। গোলাকার কারা? পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। হুম। ঠিক আছে। আর তারপর ডিএনএ ভাইরাস কারা? ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস পার্থক্য পড়তে হবে, হ্যাঁ। ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের পার্থক্য ছক আছে একটা, দেখবা। তো ডিএনএ ভাইরাস কারা? T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, এডিনো হার্পিস সিমপ্লেক্স, তাই না? T2, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, এডিনো হার্পিস সিমপ্লেক্স, এরা। আরএনএ ভাইরাস কারা? টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, রেবিস, যেগুলো আছে আমরা পরিচিত সবাই আরএনএ ভাইরাস। ডেঙ্গু না। হ্যাঁ, ডেঙ্গু না। ডেঙ্গু আরএনএ ভাইরাস। ডেঙ্গু ডিএনএ ভাইরাস। ডেঙ্গু আর এন এ। আরএনএ ভাইরাস। ডেঙ্গু আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস। আর এন এ ভাইরাস বইয়ের মধ্যে দেখায় না। বই ভুল করছে। এটা ইয়েতে, রেটিনাতে বলছিল। আরে বেটা, বইয়ের থেকে আসবে, ওই বইটা নিয়ে যা বলছে ওটা বলছে। ওটা ওটা তো আর তোমার বিয়েতে দিবে না। ডেঙ্গু হচ্ছে তোমার আরএনএ ভাইরাস মেইনলি। আচ্ছা, বহিস্থ আবরণ অনুযায়ী, বহিস্থ আবরণ কার আছে কার নাই? কার আছে? আছে হলো তোমার হলো ইনফ্লুয়েঞ্জা আছে, হারপিস আছে, এইচআইভি আছে, এদেরকে বহিস্থ আবরণ আছে। তো বহিস্থ আবরণ মানে কি বলতো? যে এই প্রোটিনের বাইরে, ক্যাপসিমারের বাইরে আলাদা আরেকটা স্তর থাকে, ঠিক আছে। আর তারপরে তোমার বহিস্থ আবরণবিহীন যারা, যেমন টিএমভি, T2 ভাইরাস, এরা হচ্ছে বহিস্থ আবরণবিহীন। এখন তোমরা অবশ্যই কি পড়বা বলো তো? ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের পার্থক্য পড়বা। তো আরএনএ ভাইরাসটা কি বলো তো? আরএনএ ভাইরাসটা মূলত দণ্ডাকার হয়, সূত্রাকার হয়। এই আরএনএ ভাইরাসগুলো কি হয়? দণ্ডাকার হয় বা সূত্রাকার হয়। আর ডিএনএ ভাইরাসগুলো কি হয়? গোলাকার হয়, ব্যাঙাচি আকার হয়, অথবা পাউরুটি আকার হয়, বুঝছো? এটা একটা বৈশিষ্ট্য পড়বা। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? যে আরএনএ ভাইরাসটা হচ্ছে তোমার কি, এই এক সূত্রক, এবং ডিএনএটা দ্বিসূত্রক। কিন্তু তোমার একটা গোত্র আছে, সেটার আরএনএ ভাইরাসটা দ্বিসূত্রক হয়। সেই দ্বিসূত্রকটার নাম কি? রিও ভাইরাস, তাই না? ধানের বামন রোগের ভাইরাস এবং রিও ভাইরাস, এটা হচ্ছে তোমার কি, আরএনএটা দ্বিসূত্রক হয়। আর ডিএনএটা এক সূত্রক হয় কোথায় বলো তো? পার্ভোভিরিডিয়া অথবা কোলিফাস ভাইরাস যেগুলো আছে, হ্যাঁ, কোলিফাস ভাইরাস গুলোতে কি হয়? ডিএনএটা এক সূত্রক হয়। আর আরএনএটা দ্বিসূত্রক হয় কোথায়? রিও ভাইরাস অথবা ধানের যে বামন রোগটা আছে, এটাতে তোমার কি হয়? আরএনএটা দ্বিসূত্রক হয়। তো আরএনএ তে কি থাকে না বলো তো? এন ভোল্ট থাকে না, সাধারণত কোনো এন ভোল্ট থাকে না। কিন্তু ডিএনএ ভাইরাসে কি থাকে? এন ভোল্ট থাকে, ক্যাপসিডের বাইরে একটা আলাদা এন ভোল্ট থাকে, বুঝতে পারছো? আরএনএ ভাইরাসটা বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, আর ডিএনএ ভাইরাসটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের পড়তে হবে, 4টা পার্থক্য ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে। এখন দেখো, তোমার জানতে হবে কি, যে এবার এখান থেকে প্রশ্ন আসছে না, ভিরিয়ন, ভিরোয়েটস, নিউক্লিয়িক অ্যাসিড, যে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলা হয়? সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় তোমার নিউক্লিয়িক অ্যাসিড। আর সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, ভিরোয়েট, প্রিয়ন, এরা, ঠিক আছে। এদের সংক্রমণ ক্ষমতা আছে। তো ভিরিয়নের মধ্যে সর্বোচ্চ কয়টা ক্যাপসুমিয়ার থাকে? ভিরিয়নে থাকে 2000 থেকে 2130টা ক্যাপসুমিয়ার। আর টিএমবিতে থাকে হচ্ছে 2130 থেকে 2200টা ক্যাপসুমিয়ার, মনে থাকবে। তাহলে ভিরিয়নে থাকে 2000 থেকে 2130টা ক্যাপসুমিয়ার,
আর ভিরিয়নে থাকে হচ্ছে 2130 কি সরি, টিএমবিতে, টিএমবিতে 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে। তারপরে ভিরোয়েট, ভিরোয়েটটা কি? ভিরোয়েট এবং প্রিয়ন্স। ভিরোয়েট কিন্তু শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। কোথায়? শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। আর প্রিয়ন্সটা শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে। যেমন ম্যাড কাউ, কুরু, ক্রেটসফেল্ড, স্কার্পি, ভেড়া এবং ছাগলের স্কার্পি, ম্যাড কাউ, তারপর তোমার কুরু রোগ, ক্রেটসফেল্ড, এগুলো রোগ হচ্ছে প্রিয়ন্স করে। আর ভিরোয়েট কোনটা করে? যেমন নারিকেল গাছের ক্যাডাং রোগ, এটা উদ্ভিদ দেহের রোগ যেগুলো আছে, উদ্ভিদ দেহে, শুধুমাত্র উদ্ভিদ দেহের রোগ সৃষ্টি করে হলো ভিরোয়েট। আর প্রিয়নটা শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। ঠিক আছে। তারপরে ইমার্জিং ভাইরাস কারা, এটা জানতে হবে, হ্যাঁ। ইমার্জিং ভাইরাস কারা? ইমার্জিং ভাইরাস হচ্ছে তোমার এইচআইভি, সার্স, নাইল, ইবোলা, নোবেল করোনা ভাইরাস, এরা হচ্ছে তোমার ইমার্জিং ভাইরাস। তারপরে জানতে হবে তোমার লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, এটার পার্থক্য জানতে হবে। ঠিক আছে। লাইটিক চক্র এবং কি লাইসোজেনিক চক্র, এটা পার্থক্যটা পড়বা। যে কোথায় প্রোফাজ তৈরি হয়, বলো তো প্রোফাজ তৈরি হয় কোথায়? প্রোফাজ কোথায় তৈরি হয় বলো? প্রোফাজ কোথায় গঠিত হয়? লাইসোজনিকে। লাইসোজেনিকে প্রোফাজ গঠিত হয় এবং লাইটিকে প্রোফাজ গঠিত হয় না। প্রোফাজ মূলত কি? ব্যাকটেরিয়ার ডিএনএ এবং ভাইরাসের ডিএনএ একসঙ্গে হওয়াকে বলা হয় প্রোফাজ, তাই না? আচ্ছা, তারপরে আক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি কোনটাতে? লাইটিকে। লাইটিকে হচ্ছে তোমার, এটাকে বলা হয় ভিরুলেট বা তীব্র। প্রকৃতিটা কি? তীব্র বা ভিরুলেট। আর লাইসোজেনিকটা হচ্ছে কম তীব্র, মৃদু, তাই না? লাইটিক জ্বর কোথায় ঘটে? এটা ঘটে T2 ফাজ ভাইরাসে, অর্থাৎ টি সিরিজ যুক্ত। আর এটা ঘটে ল্যামডা সিরিজ যুক্ত। কোন সিরিজ? ল্যামডা সিরিজ। তাহলে কোনটাতে কোনটা ঘটে? তাহলে তিনটা বৈশিষ্ট্য পাইলাম। তারপরে লাইটিক চক্রতে কি হয়? তোমার সেল লাইসিস করে ভেদ করে ফেলে, তাই না? আর লাইসোজেনিকে কি হয় বলো তো? এখানে মূলত এতটা ভেদ করতে পারে না, যেহেতু এটা তোমার এখানে প্রোফেজ তৈরি করে এবং একত্রে কি করে, দুজন মিলা ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে হয়ে কি করে, রেপ্লিকেট করে, তাই না? একত্রে রেপ্লিকেট করে। তাহলে এই চারটা বৈশিষ্ট্য পড়বা। হ্যাঁ, এদের গঠনটা কি, এদের প্রোফাজ কোথায় গঠিত হয়, তীব্রতা কেমন, এবং কোথায় কোথায় দেখা যায় লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। তারপরে তোমার জানতে হবে কি, যে যেমন তোমাদের আমাদের যে ভাইরাসের ইয়াগুলো আছে, একটা ছক আছে না, সুন্দর বড় একটা ছক আছে না, সেখানে কোন ভাইরাসের কারণে কি হয়, হাম, বসন্ত, পোলিও, হ্যান ত্যান, ওই ছকটা ভালো মতো পড়বা। যেমন ইনফ্লুয়েঞ্জা H5N1, H5N5, কোনটা কি, গুটি বসন্ত কোনটা, জল বসন্ত কোনটা বলো? গুটি বসন্ত, জল বসন্ত কোনটা বলো? ভেরিওলা হয়েছে কুটি বসন্ত, আর ভেরিসেলা হয়েছে চল বসন্ত। হ্যাঁ। আচ্ছা, আর H5N1 আর H5N5, এটা কি, এটা কি, এটা কি? বার্ড ফ্লু বার্ড ওই জায়গায় ফ্লু এইচ আর ফাইভ সোয়াইন ফ্লু। এন ওয়ান এটা হলো বার্ড আর ফ্লু, যেটা এটা সোয়াইন ফ্লু। H1N1 এটা সোয়াইন ফ্লু। H1, আচ্ছা H1N1 এটা হলো সোয়াইন ফ্লু, আর H5N1 নাকি, হুম, ওটা এটা ওই হচ্ছে জায়গায় বার্ড ফ্লু। বার্ড ফ্লু। হ্যাঁ। তারপর ভেরিওলা, ভেরিসেলা। হ্যাঁ, ভেরিওলার কারণে কি হয় বলো? ভেরিওলা গুটি বসন্ত। গুটি বসন্ত, আর ভেরিসেলা জল বসন্ত। জল বসন্ত। আচ্ছা, জরায়ু মুখে ক্যান্সার হয় কোন ভাইরাসের কারণে বলো? পেপিলোমা। প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, ক্যাপোসি সার্কোমা হয় কোন কারণে? ক্যাপোসি, হারপিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স। হ্যাঁ, এই জিনিসগুলো পড়তে হবে এখান থেকে। ঠিক আছে। তারপরে আমাদের ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর এবং তোমার আরেকটা কি জ্বর আছে বলো তো? চিকুনগুনিয়া। কেন হয়? অ্যাডিস অ্যালবোপিক্টাস অ্যাডিস, আরেকটা কি আছে? অ্যাডিস অ্যালবোপিক্টাস, আর একটা অ্যাডিস কি জানি, যাই হোক একটা আছে। তো ওইটা একটু পড়বা, কোন কোন মশা কারণ এটা হয়। এখন ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলা বলো তো, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলা কি? যে রাইবোজোম ছাড়া অন্য কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে এখানে? থাকবে না। এটা হচ্ছে আদিকেন্দ্রিক, সবাই জানি। এতে ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। ডিএনএটা কি? বৃত্তাকার কিন্তু দ্বিসূত্রক, দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে।
তারপরে এদের বংশবৃদ্ধির প্রক্রিয়াটা কি বলতো? বাইনারি ফিশন, দ্বিবিভাজন বলি এটাকে, আমরা কি বলি? আমরা এটাকে বলি দ্বিবিভাজন, তাই না? আচ্ছা, তারপরে এদের একটা বৈশিষ্ট্য আছে কি, অব্লিগেট অ্যানারোবিক্স, মানে কি, বাধ্যতামূলক অবায়বীয়, যারা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এদের উদাহরণটা কি? ক্লস্ট্রিডিয়াম। তারপরে সুবিধাবাদী অবায়বীয়, মানে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক্স, অর্থাৎ অক্সিজেন থাকলেও বাঁচতে পারে, না থাকলেও বাঁচতে পারে না, বাঁচতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কিছু আছে কি, অব্লিগেট অ্যারোবিক্স, অর্থাৎ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, যেমন অ্যাজোটোব্যাক্টার। তারপরে ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য কি, যে এরা -17 ডিগ্রি থেকে +80 ডিগ্রি, এত তাপমাত্রা পর্যন্ত এরা বাঁচতে পারে। বুঝতে পারছো? যেহেতু এদের ক্রোমোজোম নাই, ওদের কি ক্রোমোজোম আছে? ক্রোমোজোম নাই, তাই মাইটোসিসও হয় না, মিয়োসিসও হয় না। কি হয়? অ্যামাইটোসিস হয়। কি হয়? অ্যামাইটোসিস হয়, এবং বাইনারি ফিশন, যেটাকে আমরা বলি বাইনারি ফিশন। ঠিক আছে? আচ্ছা, কোন বিজ্ঞানী কোন বিজ্ঞানী হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য নোবেল পাইছিলেন বলো তো? রবার্ট কক। রবার্ট কক যক্ষা রোগের একটা ব্যাকটেরিয়া, নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করছিলেন, যার কারণে তাকে কি করা হয়েছিল, নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো রবার্ট কক, মনে থাকবে? আচ্ছা, আর যদি প্রশ্ন করা হয় যে আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে, তাহলে কি বলবা বলো? আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? বলো। আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে, বলো তো? লুই পাস্তুর। লুই পাস্তুর। আর রবার্ট কক হচ্ছে যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা আছে, এইটা সে কি করছিলেন, আবিষ্কার করছিলেন। আচ্ছা, আর কি ব্যাকটেরিয়া, কি বলো? কে বলতে পারবা আর কি ব্যাকটেরিয়া? আদি ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করতে পারে, সবচেয়ে প্রতিকূল পরিবেশে সে বাস করতে পারে, অর্থাৎ 110 ডিগ্রি তাপমাত্রা, 110 ডিগ্রিতেও সে বাঁচতে পারে। বুঝতে পারছো? 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা বেঁচে থাকতে পারে। কিন্তু যদি তোমার 84 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তাহলে মারা যায়। তাহলে কি হয়? তাহলে মারা যায়। তো এটা জানতে হবে। তো আর একটা আছে তোমার কি, মেথাজিনস, মেথানোজিনস মনে হয়, মেথানোজিনস। এই মেথানোজিনস কি করে বলো তো? প্রতি বছর 2 বিলিয়ন টন মিথেন মুক্ত করে। কি করে? প্রতি বছর 2 বিলিয়ন টন মিথেন কি করে, মিথেন গ্যাস মুক্ত করে। মেথানোজিনস, মেথানোজিনস। তো এইটা একটা পড়বা এখান থেকে। এরপরে আসো তোমার, তোমার ইয়া ব্যাকটেরিয়ার যে শ্রেণী বিভাগটা আছে, যেমন আকৃতি, ফ্লাজেলার ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে কারা আছে? গোলাকার, কক্কাস, দণ্ডাকার, ব্যাসিলাস, তারপরে সর্পিলাকার, স্পাইরেলিয়াম, কমাকৃতি। হ্যাঁ, বহুরূপী কারা? বহুরূপী হচ্ছে রাইজোবিয়াম, রাইজোবিয়ামটা হলো বহুরূপী। তারপরে দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কি হইতে পারে? যারা ব্যাসিলাস, যারা ব্যাসিলাস তারা হলো দণ্ডাকার, যেমন ব্যাসিলাস অ্যালবাস, ব্যাসিলাস টিউবারকুলোসিস। এছাড়া দেখো, ব্যাসিলাস বাদ দিয়েও ইকোলাই, তারপরে মাইকোব্যাকটেরিয়াম, তারপরে সালমোনেলা, এরাও কিন্তু তোমার কি, তোমার দণ্ডাকার ভাইরাস। তো গোলাকার কারা? গোলাকার হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, তারপরে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, স্টাফাইলোকক্কাস, এরা সবাই হচ্ছে তোমার কি, তোমার গোলাকার। মনে থাকবে? আচ্ছা, এবার আসে ফ্লাজেলার ভিত্তিতে। ফ্লাজেলার ভিত্তিতে কত প্রকার আছে বলো তো? ফ্লাজেলার ভিত্তিতে আছে হচ্ছে তোমার, ফ্লাজেলা বিহীন আছে অ্যাট্রিকাস, তাই না? অ্যাট্রিকাস আছে, তারপর মনোট্রিকাস, মনোট্রিকাস, তারপর পেরিট্রিকাস, লফোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস। হ্যাঁ, তোমরা এখান থেকে মেইনলি মনে রাখবা যে মনোট্রিকাসটা কি। মনোট্রিকাসটা মনে রাখবা যে ভিব্রিও কলেরা, তারপরে
লোফোট্রিকাস, এটা মনে রাখবা। সেটা কি? স্পাইরেলিয়াম ভলিউটেন্স। তারপরে পেডিট্রিকাস, পেডিট্রিকাসটা মনে রাখবা। পেডিট্রিকাসটা কি বলতো? সালমোনেলা টাইফি, এগুলো মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের উদাহরণ দাও তো দেখি, বলো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ক্লোস্ট্রিডিয়াম, হুম, তারপরে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, হ্যাঁ, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস, গ্রাম আর পজিটিভের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস। তোমার হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া, যেমন স্টাফিলোকক্কাস। হ্যাঁ, স্টাফাইলোকক্কাস। তারপরে কি বলে? স্টেপ্টোকক্কাস। তারপরে নোকার্ডিয়া, নোকার্ডিয়া। তারপরে স্ট্রেপ্টোমাইসিস। ঠিক আছে? তারপরে হ্যাঁ, অ্যাক্টিনোমাইসিস। এটা হলো গ্রাম পজিটিভ। কি? গ্রাম পজিটিভ। ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস। এগুলো হলো তোমার কি? গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভ কারা বলো তো? বলো, গ্রাম নেগেটিভ কারা? ইকোলাই। হ্যাঁ, ইকোলাই। ভিব্রিও কলেরা। তোমার হলো কয়েকটা কমন নাম মনে রাখবা, যেমন সিউডোমোনাস, সিউডোমোনাস, সালমোনেলা, তারপরে ইকোলাই, তারপরে ভিব্রিও কলেরা। ক্লেবসিয়েলা। এটা হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ। ঠিক আছে, গ্রাম নেগেটিভ। তাহলে এই কয়টা কমন মনে রাখবা, যে সিউডোমোনাস, সালমোনেলা, ইকোলাই, ক্লেবসিলিয়া, এরা হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ। আর গ্রাম পজিটিভ: স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, নোকার্ডিয়া, স্ট্রেপ্টোমাইসিস, অ্যাক্টিনোমাইসিস, ব্যাসিলাস সাবটিলিস। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ব্যাকটেরিয়ার জনন টনন তোমরা পারবা আশা করি, এগুলো নিয়ে আলোচনা না করি। ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব খুব ভালো মতো পড়বা। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বটা কি পড়বা? যেমন তোমার চামড়া শিল্পে কোনটা ব্যবহৃত হয় বলো তো? চামড়া শিল্পে ক্লোস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম। তারপরে তোমার পাট শিল্পে, না চামড়া শিল্পে ব্যাসিলাস, চামড়া শিল্পে ব্যাসিলাস, পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম। চামড়া শিল্পে হলো ব্যাসিলাস হবে, এবং পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম। তারপর দুগ্ধজাত শিল্পে কোনটা? স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস। তারপরে নাইট্রোজেন সংবন্ধন করে কারা? অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, এই তিনটা। আর নাইট্রিফিকেশন করে কারা? নাইট্রিফিকেশন: নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস এবং নাইট্রোব্যাক্টার, এরা। ঠিক আছে? আর তোমার পতঙ্গনাশক কে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ঠিক আছে? তাহলে পতঙ্গনাশক কোনটা? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। নাইট্রিফিকেশন করে কারা? নাইট্রিফিকেশন, কথার মধ্যে নাইট্রো থাকবে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এরা। আর নাইট্রোজেন সংবন্ধন করে কারা? অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, এই কয়টা মনে রাখবা। তারপরে বায়োগ্যাস, বায়োগ্যাস, বায়োগ্যাস তৈরি করে কারা বলো তো? বায়োগ্যাস তৈরি করতে পারে কে? বায়োগ্যাস তৈরি করে কে? বেসিলাস, ব্যাসিলাস। হ্যাঁ, ইকোলাই, ক্লোস্ট্রিডিয়াম।
ইকোলাই ক্লস্ট্রিডিয়াম। ঠিক আছে। তারপরে সিওএস, সিওএস অপারেশন করে কে? জোগেলার, রেমিগেরা। জুগেরা রেমিগেরা। রেমিগেরা। আর তেল অপসারণ করে কারা? তেল অপসারণ সিউডোমোনাস অরিজিনোসা এবং নোকার্ডিয়া। তাহলে নোকার্ডিয়া এবং সিউডোমোনাস অরিজিনোসা, অরিজিনোসা, অরিজিনোসা সম্ভব, হ্যাঁ ঠিক ওইটাই তো আমার কথা। আচ্ছা, নোকার্ডিয়া আর হলো সিউডোমোনাস অরিজিনোসা। আচ্ছা, তারপর মানুষের কি কি অপকারিতা করে, ব্যাকটেরিয়ার যে অপকারিতা গুলো আছে, তো ভাইরাসের অপকারিতা এবং ব্যাকটেরিয়ার অপকারিতা দুইটা কিন্তু ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। তো ভাইরাসের অপকারিতা কি? মানুষের রোগ তৈরি করতে পারে, যেমন যক্ষা, টাইফয়েড, আমাশয়। এখান থেকে প্রশ্ন আসবে কি, নিচের কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, নিচের কোনটা ভাইরাস গঠিত রোগ, এই প্রশ্নগুলাই আসে, বুঝছো? তো তুমি ভাইয়া, মানুষের রোগগুলা চিনতে পারবা, বাট উদ্ভিদের রোগগুলো মনে রাখতে হবে একটু। উদ্ভিদের রোগগুলোতে পেঁচ বাজে। হ্যাঁ, যেমন উদ্ভিদের ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর নাম কি? গমের টুন্ডু রোগ, তামাকের ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার, আপেলের কি ফায়ার ব্লাইট, তারপরে লেবুর ক্যাঙ্কার, আলুর স্ক্যাব, এগুলা। আর ভাইরাসের কারণে কি কি হয় বলতে পারবা? ভাইরাসের কারণে ধানের টুন্ডু রোগ, ধানের টুন্ডু রোগ হয়। তারপরে টমেটোর টমেটো রোগ, মোজাইক, মুজাইক, না, ডিম মুশিস্টান। মুজাইক, রেসিস্ট্যান্ট। আর আলুর কি বলে, আলু ইয়া কি কলার আলু বাঞ্চিটক, পটেটো মোজাইক ভাইরাস। পটেটো মোজাইক ভাইরাস, কলার বাঞ্চিটক, আর হলো টোবাকো মোজাইক টমেটো। ভাইরাস। তাহলে বাঞ্চেট কলার। কলার বাঞ্চিটক আর টমেটোর বুশিস্ট্যান্ট। হুম। আচ্ছা, মানুষের মধ্যে বিশেষভাবে মনে রাখবা, যেমন লেপ্রোসি, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, এবং এসটিডি মানে কি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটার উদাহরণ কি, যেমন গনোরিয়া, ক্লামাইডিয়া, সিফিলিস, এগুলা। ঠিক আছে। এগুলো এগুলো ব্যাকটেরিয়া গুলোর নামও মনে রাখতে হবে, যেমন গনোরিয়ার কারণে কি, নেইসেরিয়া গনোরিয়া, সিফিলিস ট্রেপোনেমা প্যালিডাম, ক্লামাইডি হলো কি, ক্লামাইডিয়া ট্র্যাকোমেটিস, তাই না? লেপ্রোসির কারণে কি হয়, ব্যাকটেরিয়ার নাম কি, লেপ্রোসি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই, নিউমোনিয়া ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, মেনেঞ্জাইটিস নেইসেরিয়া মেনেঞ্জাইটিস, কলেরা ভিব্রিও কলেরা। এগুলো তোমরা পারবা আশা করি। অ্যানথ্রাক্স ব্যাসিলাস অ্যানথ্রাসিস, তাই না? তাহলে এই রোগগুলোর নাম পড়বা ভালো মতো। তারপরে ধান গাছের ব্লাইট রোগ কেন হয়? ব্লাইট রোগের ব্যাকটেরিয়াটার নাম কি, ধান গাছের জ্যান্থোমোনাস অরাইজা, তাই না? জ্যান্থোমোনাস অরাইজা। এটা কি, এটা গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ বলো? ধানের, ধান গ্রাম গাছের নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কোনো ক্যাপসুল থাকবে না, তবে একটা ফ্লাজেলাম থাকবে। কোনো ক্যাপসুল থাকবে না এখানে, তবে কি থাকবে, একটা ফ্লাজেলাম থাকবে। এটা কি কারণে কমতে পারে? যদি আমরা ব্লিচিং পাউডার দেই এবং জিঙ্ক সালফেট দিয়ে বীজটাকে আমরা পরিষ্কার করি বা এটাকে করি, পরিশোধন করি, তাহলে এটা কমে যায় আস্তে আস্তে। তারপরে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, কলেরা। কলেরা আর ম্যালেরিয়ার মধ্যে পার্থক্য পড়বা, বুঝছো? কলেরা আর ম্যালেরিয়ার মধ্যে পার্থক্য, যেমন কলেরা হইলে কি হয়, কলেরা হইলে তোমার তাপমাত্রা, দেহের তাপমাত্রা কমে যায়। কতটুকু কমে যায়? 95 ডিগ্রি থেকে 96 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় ফারেনহাইট। রক্তচাপ কমে যায়, অস্থিরতা হয়, খিঁচুনি দেখা দেয়, ডায়রিয়া হয়, তাই না? শরীরের মধ্যে যে আয়ন গুলা সেগুলো কমে যায়, পানি শূন্যতা দেখা দেয়। তারপরে চোখগুলো বসে যায়, চোখ বিবর্ণ হয়ে যায়, দেহটা ফ্যাকাশে হয়ে যায়, তাই না? কলেরা, কলেরা হইলে। আর ম্যালেরিয়া হইলে কি হয়? ম্যালেরিয়া হইলে তোমার তাপমাত্রা বেড়ে যাবে, জ্বর হবে, তাই না? এইটাই হলো মেইনলি পার্থক্য, জানতে হবে যে ম্যালেরিয়া এবং কলেরার মধ্যে পার্থক্য। তোমরা ম্যালেরিয়া এবং কলেরার মধ্যে পার্থক্য করবা। এটা হলো এইটা, যে তাপমাত্রা, শরীরের তাপমাত্রা ওখানে কত হয়, 104 থেকে 105 এরকম ডিগ্রি হয়ে যায়, তাই না? আর কলেরাতে 95 থেকে 96 ডিগ্রি ফারেনহাইট হয়। এইটা পড়বা। তারপরে কলেরা, তারপর ম্যালেরিয়ার মধ্যে আর কি পড়তে হবে, যে ম্যালেরিয়ার মধ্যে 4টা যে বিভাগ আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম,
সবচেয়ে ম্যালিগনেন্ট, সবচেয়ে ভয়ঙ্কর। তারপরে প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া আছে, ভিভেক্স আছে, ওভালি আছে, তাই না? কখন জ্বর আসে? যেমন ফ্যালসিফেরামে 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর ম্যালেরিয়াতে 72 ঘন্টা পর পর জ্বর আসে। ওভালিতে তোমার 48 ঘন্টা পর পর জ্বর আসে। এরকম আর কি। তারপরে তোমাদের জানতে হবে হেপাটিক সাইজোগনি। এটা একটু জানতে হবে, ধাপগুলা পড়বা জাস্ট। হ্যাঁ, হেপাটিক সাইজোগনির ধাপগুলা কি, আর এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলা কি। তো এখানে যে তোমার ইয়েটা আছে, যেমন হেপাটিক সাইজোগনি, এটা কতক্ষণ হয়, সময় লাগে কতক্ষণ বলো তো শরীরের মধ্যে? কতদিন সময় লাগে এটা হইতে? 7 দিন। 7 থেকে 10 দিন। আর এরিথ্রোসাইটিকটা হইতে সময় লাগে কত? 48 ঘন্টা। 48 থেকে 72 ঘন্টা। তারপরে হিমোজয়েন তৈরি হয় কোথায়? হিমোজয়েন, হিমোজয়েন কোথায় হয় বলো? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এমিবোএক্টোফোজয়েডে। হ্যাঁ, এরিথ্রো এমিবোএক্টোফোজয়েড। হিমোজয়েন্টটা মূলত সাইজন দশা হয়, বুঝছো? তোমাদের বইয়ের ভুল দেওয়া আছে। সাইজন দশায় তোমার ইয়া হয়, হিমোজয়েন হয়। অ্যামিবাট্রাফোজেট দেওয়া আছে বইয়ে, ঠিক আছে? তারপর সাফনাস দানা কই দেখা যায় বলো তো? এমিবোএক্টোফোজয়েডে। হুম, এই যে মূলত অ্যামিবয়েড ট্রফোজয়েটের মধ্যে তোমার কি দেখা যায়? সাফনাস দানা দেখা যায়, বুঝছো? আর হিমোজয়েন তৈরি হয় হচ্ছে সাইজন দশায়। এটা মনে হয় তোমাদের উল্টা দেওয়া বইয়ে। যেটা দেওয়া আছে এটাই তো পড়তে হবে, কিছু করার নাই। তো এগুলো ধাপগুলা পড়বা, কোনটার কি ধাপ এটা আমরা আশা করি পারবো। তো আবার তোমাদের ম্যালেরিয়ার যে জিনিসগুলা, টিকাটার নাম কি? মস্কিউরিক্স। ম্যালেরিয়া জ্বর হইলে লক্ষণগুলা কি কি বলো তো? তাপমাত্রা 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হবে। তারপরে এই কি বলে, এই আরবিসি ধ্বংস করবে। যেহেতু আরবিসি তে যাবে, আরবিসি ধ্বংস করবে, আরবিসি পরিমাণ কমে যাবে। বুঝতে পারছো? এগুলো আর কি। তারপরে হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা পার্থক্য পড়বা। হেপাটিক আর হলো এরিথ্রোসাইটিক। তো বলো তো জ্বর আসে কোথায়? জ্বর কোনটাতে হয়, হেপাটিক সাইজোগনি নাকি এরিথ্রোসাইটিক সাইজোগনি? এরিথ্রোসাইটিকে। হ্যাঁ। সাপনাস দানা কই দেখা যায়? সাপনাস দানা এরিথ্রোসাইটিকে। এরিথ্রোসাইটিকে দেখা যায়। হিমোজয়েন কই হয়? এরিথ্রোসাইটিকে। মানে সবগুলো পজিটিভ হবে হচ্ছে কোথায়? পজিটিভ সবকিছু হবে তোমার এরিথ্রোসাইটিকে, ঠিক আছে? আর হেপাটিক সাইজোগনিতে তোমার হিমোজয়েন হবে না, জ্বর হবে না, সাপনাস দানা দেখা যাবে না, বুঝছো? সব নেগেটিভ। হেপাটিক কোথায় হয়? যকৃতে। আর এরিথ্রোসাইটিক হয় লোহিত রক্তকণিকায়। এগুলো আমরা পড়বো এখান থেকে। এবার আসো তোমার, তোমার আমাদের কয়টা, তিনটা চারটা অধ্যায় শেষ হয়ে গেল রিভিশন দেওয়া। শৈবাল ছত্রাক, শৈবালের বৈশিষ্ট্যগুলো বলো। শৈবালের বৈশিষ্ট্যগুলো কে বলতে পারবা দেখি? বৈশিষ্ট্যগুলো বলো তো। দেহ থ্যালয়েড আকৃতির। হ্যাঁ, দেহটা, মেন মেন পয়েন্ট গুলো আমরা পড়বো। দেহটা থ্যালয়েড আকৃতির, মানে সমাঙ্গদেহী। তারপরে রেণুথলি, রেণুথলিটা কি? সর্বদাই এককোষী, তাই না? হুম। তারপরে ভাস্কুলার টিস্যু কি থাকবে? না, ভাস্কুলার টিস্যু নাই, সবুজই, অপুষ্পক। হ্যাঁ, তারপরে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? সেলুলোজ। সেলুলোজ। সঞ্চিত খাদ্য, শর্করা। শর্করা। কিন্তু না। সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন। গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়াতে কি বলতো? গ্লাইকোজেন। গ্লাইকোজেন। হ্যাঁ। তারপরে মোট সালোক সংশ্লেষণের কত ভাগ শৈবালে ঘটে? মোট সালোক সংশ্লেষণের কত ভাগ শৈবালে ঘটে বলতো? 60 ভাগ। সর্বমোট সালোক সংশ্লেষণের 60 ভাগ কোথায় ঘটে? শৈবালে ঘটে। তারপরে এদের যে দৈহিক গঠনটা আছে, এক কোষী সচল, এক কোষী নিশ্চল।
তো এক কোষী কারা, কলোনি, এই যে বিশেষভাবে আমাদের জানতে হবে কলোনি করে কারা, কলোনি করে কারা বলো তো? ভলভক্স, ইউডোরিনা, পেন্ডোরিনা। প্যান্ডোরিনা। সূত্রাকার কারা, সূত্রাকার কারা? স্পাইরোগেরা, ইলোথ্রিক্স, স্পাইরোগেরা, ইলোথ্রিক্স। তারপরে এটা জানতে হবে সিনোসাইটিক কারা, মানে একাধিক নিউক্লিয়াস আছে এরকম, ভাউচেরিয়া, বট্রিডিয়াম, পলিশিফোনিয়া, তাই না? তাহলে কলোনি, সূত্রাকার, সিনোসাইটিক, এটা আমাদের মাস্ট জানতেই হবে। হ্যাঁ, তারপরে জানতে হবে কি, যে এই তোমার ইয়া আছে, নোডাস, নোডাস কোথায় আছে? নোডাস আছে কোথায়? চারা, চারাতে কি আছে? নোডাস আছে, তাই না? তারপরে তোমার জটিল, জটিল আকৃতির শৈবালের নাম বলো, বলো। জটিল আকৃতির শৈবাল কারা বলো? জটিল আকৃতির শৈবাল কে পারবা? জটিল আকৃতির শৈবাল কারা? সার্গাজম, ফিউকাস। কারা বলো তো? সার্গাজম, ফিউকাস। এরা হচ্ছে তোমার জটিল আকৃতির শৈবাল। এরপরে জানতে হবে একটা ছক আছে তোমাদের, এই ছকটা জানতে হবে যে এদের যে শৈবাল, যে পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা, ক্লোরোফাইটা, প্রত্যেকটার অপর নাম জানতে হবে। যেমন পাইরোফাইটার অপর নাম কি? পাইরোফাইটাকে বলা হয় অগ্নি শৈবাল। ক্রাইসোফাইটাকে বলা হয় গোল্ডেন ব্রাউন, মানে সোনালী বাদামি শৈবাল। রোডোফাইটা মানে লোহিত শৈবাল। ফিওফাইটা মানে বাদামি শৈবাল। আর ক্লোরোফাইটা মানে সবুজ শৈবাল। তাহলে পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা, ক্লোরোফাইটা, এই ছকটা পড়বা, হ্যাঁ। তারপরে সঞ্চিত খাদ্য মাস্ট, সঞ্চিত খাদ্য এবং উদাহরণ। যেমন পাইরোফাইটার সঞ্চিত খাদ্য কি? পাইরোফাইটাতে প আছে, মানে প্যারামাইলন, তাই না? তারপর ক্রাইসোফাইটাতে কি আছে? ক্রাই, ক্রাই আছে, তাহলে ক্রাইসো, ক্রাইসো দিয়ে শুরু হবে, ক্রাইসো ল্যামিনারিন। সঞ্চিত খাদ্যের নাম কি? ক্রাইসো ল্যামিনারিন। তারপরে রোডোফাইটা, এটা সঞ্চিত খাদ্য কি? ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। তারপর ফিওফাইটা, এটার খাদ্য কি বলতো? ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন, তাই না? ল্যামিনারিন, ম্যানিটল এবং অ্যালগিন। আর ক্লোরোফাইটার তো জানোই, এটা তো শ্বেতসার হবে, শ্বেতসার বা স্টার্চ। কেন? কারণ এটা সবুজ রঙের, এই জন্য সবুজ শৈবাল। তো ক্লোরোফাইটের উদাহরণ কি? ক্লোরোফাইটা হচ্ছে এইলোথ্রিক্স। তারপর ফিওফাইটের উদাহরণ হচ্ছে সার্গাজম। তারপর ক্রাইসোফাইটা কোনটা? ক্রাইসোফাইটার হচ্ছে নেভিকিউলা, তাই না? এই তিনটা পড়বা, ক্রাইসোফাইটা, ফিওফাইটা এবং ক্লোরোফাইটার উদাহরণগুলো পড়বা। আর সঞ্চিত খাদ্য তো সবারই পড়তে হবে, সবগুলোরই পড়তে হবে। তারপরে শৈবালের জননগুলো পড়তে হবে খুব ভালো মতো। যেমন এই হর্মোগনিয়া তৈরি করে কে? হর্মোগনিয়া, হর্মোগনিয়া, বলতো উদাহরণগুলো বলতো হর্মোগনিয়া। নস্টক আর অসিলেটরিয়া। ওসিলাটরিয়া, আচ্ছা। তারপরে তোমার এই টিউবার সৃষ্টি করার মাধ্যমে কে বংশবৃদ্ধি করে? টিউবার, চারা। চারা। তারপরে জুস্পোর, জুস্পোরের উদাহরণ কি? জুস্পোর বা চলরেণু, এই যে জুস্পোর, ইউলোথ্রিক্স। ইলোথ্রিক্স, এগুলো থেকে প্রশ্ন আসছে কিন্তু গত বছর। তারপরে অ্যাপ্লানোস্পোর মানে অচল রেণু, এটা হলো মাইক্রোস্পোরা। কে এটা? মাইক্রোস্পোরা। তারপরে তাহলে জুস্পোর গেল, অ্যাপ্লানোস্পোর গেল। এরপরে কি একাইনিটি জানতে হবে, একাইনিটি কারা? একাইনিটির উদাহরণ কি বলতো? পিথোফোরা, পিথোফোরা, একাইনিটি। তারপরে হিপনোস্পোর, হিপনোস্পোর, এটা উদাহরণ কি বলতো? হিপনোস্পোর, ইলোথ্রিক্স। হিপনোস্পোর উদাহরণ কি? ইউলোথ্রিক্স। তারপরে তোমার এগুলো জানবো। তারপরে যৌন জনন আছে না একটা, আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং উওগেমি। আইসোগেমি কারা? আইসোগেমি হচ্ছে ইলোথ্রিক্স, ক্লামাইডোমোনাস, এরা হলো আইসোগেমি।
আর অ্যানাইসোগামি কোনটা? প্যান্ডোরিনা। এটা হচ্ছে অ্যানাইসোগামি। আর উওগামি কারা? ফিউকাস। তাহলে আইসোগামি, অ্যানাইসোগামি এবং উওগামি এই তিনটাকে আমরা যৌন জননের ভিত্তিতে ভাগ করছি শৈবালের মধ্যে, বুঝছো? তো এই এই তিনটার উদাহরণগুলো পড়তে হবে। একটা ইউলোথ্রিক্স, একটা প্যান্ডোরিনা, একটা ফিউকাস। মনে থাকবে? আচ্ছা। তারপরে শৈবালের যে আমাদের অর্থনৈতিক গুরুত্ব খুব ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। অর্থনৈতিক গুরুত্ব থেকে প্রশ্ন কিন্তু আসে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব কি? যেমন তোমার জৈব জ্বালানি, সেকেন্ড জেনারেশন ফুয়েল বা সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। বলতো উদাহরণ কি সেকেন্ড জেনারেশন বায়োফুয়েলের? পট্রিকক্কাস বার্নি মানে। ব্যাট্রিকাকাস ব্রাউনি। তারপরে ন্যানো ফিল্টারটা তো আসছিল, ন্যানো ফিল্টারটা আসছিল না, পিথোফোরা এটা আসছিল অলরেডি, এটা আর আসবে না। তারপরে গোয়েন্দা সাবমেরিন। গোয়েন্দা সাবমেরিনে কোনটা অবস্থা নির্ণয়ের জন্য কোনটা ব্যবহার করা হয় বলতো? গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান জানার জন্য আমরা কি করি? কোন শৈবাল? নীলাভ সবুজ শৈবালে একটা প্রোটিন থাকে, তার নাম কি? ফাইকোবিলিন। তাহলে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান জানা যায় কিভাবে বলো? নীলাভ সবুজ শৈবালে অবস্থিত ফাইকোবিলিন নামক প্রোটিন থেকে। তারপরে ওয়াটার ব্লুম। বলো ওয়াটার ব্লুম তৈরি করে কারা? ওয়াটার ব্লুম তৈরি করে কারা? অসিলেটরিয়া, নস্টক আর মাইক্রোসিস। মাইক্রোসিস্টিস, হ্যাঁ। ওমাইনোস, অসিলেটরিয়া, মাইক্রোসিস্টিস এবং নস্টক। তারপরে এগুলো একটু পড়বা ভালো মতো, হ্যাঁ। এগুলো কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে যে কটা বললাম। এরপরে ইউলোথ্রিক্স সম্পর্কে জানতে হবে একটু। ইউলোথ্রিক্স এর আকার কি? ইউলোথ্রিক্স এর আকারটা হচ্ছে তোমার বেল্ট আকৃতির বা গার্ডেল আকৃতির বা আংটি আকৃতির, তাই না? এখানে একটা প্রোটিন থাকে, তার নাম কি বলতে পারবা? প্রোটিনটার নাম কি? পাইরিনয়েড। পাইরিনয়েড। হ্যাঁ, পাইরিনয়েড প্রোটিন থাকে, বুঝছো? এদের যৌন জননটা কিভাবে হয়? আইসোগ্যামাস ভাবে। একটু আগে বলছিলাম আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উওগ্যামাস। এর মধ্যে আইসোগ্যামাসটা হচ্ছে ইলোথ্রিক্স। আর অঙ্গ জননটা কিভাবে হয় বলতো? খন্ডায়ন। তাহলে খন্ডায়নের মাধ্যমে হয় হচ্ছে অঙ্কুর জনন। আর আইসোগ্যামাসটা হচ্ছে যৌন জনন। আর জুস্পোর, জুস্পোরটা হচ্ছে অযৌন জনন, বুঝছো? এই তিনটা জনন প্রক্রিয়া তার আছে। এরপরে হলো ছত্রাক। ছত্রাকের ছত্রাকের মধু ছত্রাক কাকে বলা হয় বলতো? মধু ছত্রাক বা হানি মাশরুম। মধু ছত্রাক বা হানি মাশরুম কাকে বলে বলো? মধু ছত্রাক বা হানি মাশরুম। আর্মিলারিয়া অস্টাই। কি বলতো? মধু ছত্রাক বা হানি মাশরুম। আর্মিলারিয়া অস্টাই। আর সবচেয়ে বড় জীব হচ্ছে তোমার এই যে এটা, মধু ছত্রাক। এটা হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। আর যেগুলো বিষাক্ত ছত্রাক আছে না, যেমন অ্যামানিটা ভিরোসা এবং অ্যামানিটা প্যালিউডেস, এই এই দুইটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত। এবং এখানে বিষাক্ত ছত্রাকে কি থাকে বলতো? অ্যামাটক্সিন থাকে। কি থাকে? অ্যামাটক্সিন, এই নামক পদার্থটা এখানে থাকতে দেখা যায়। তাহলে অ্যামানিটা ভিরোসা এবং অ্যামানিটা প্যালিউডেস। এবার ছত্রাকের বৈশিষ্ট্যগুলো বলো। ছত্রাকের বৈশিষ্ট্যগুলো বলো দেখি, কে পারবা? বৈশিষ্ট্যগুলো বলো। ক্লোরোফিল বিহীন, অসবুজ, হুম। প্রধান খাদ্য গ্লাইকোজেন, হ্যাঁ, গ্লাইকোজেন হচ্ছে অশ্বলম্ব। সঞ্চিত খাদ্য। তারপর ভাস্কুলার টিস্যু থাকবে না। কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, তাই না? কোষ প্রাচীর হ্যাঁ, কাইটিন। শোষণ পদ্ধতিতে পুষ্টি সংগ্রহ করে। হ্যাঁ।
এবার ছত্রাকটা থ্যালোফাইটিক উদ্ভিদ, এবং তোমার আরেকটা কি বৈশিষ্ট্য আছে, অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতাটা তীব্র, তাই না? ক্ষমতা তীব্র। আচ্ছা, এরপরে ছত্রাকের যে দৈহিক গঠন, এটা পড়তে হবে কিন্তু। যেমন সিনোসাইটিক মাইসেলিয়াম কোথায় দেখা যায় বলো? সিনোসাইটিক মাইসেলিয়াম কোথায় দেখা যায়? স্যাপ্রোলেগনিয়া, একাধিক নিউক্লিয়াস আছে, বুঝছো? একাধিক। সিনোসাইটিক মানে কি? একাধিক নিউক্লিয়াস। কোথায় দেখা যায়? স্যাপ্রোলেগনিয়া। তারপরে হস্টোরিয়ামের উদাহরণ বলো, হস্টোরিয়াম। হস্টোরিয়ামের উদাহরণ কি বলো তো? এই তো কিছু বলো। ফাইথো ফাইটোপথোরা। তারপরে রাইজোমর্ফ উদাহরণ বলো, রাইজোমর্ফ। এগারিগাস, এগারিকাস। আর মাইকোরাইজা, মাইকোরাইজা। যে স্পারো লিগেনা এসপি। হ্যাঁ, স্যাপ্রোলেগনিয়া। আরেকটা আছে অ্যামানিটাতেও আছে। অ্যামানিটা। মাইকোরাইজা মানে কি? মাইকোরাইজা মানে হচ্ছে উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যে একটা সম্পর্ক বা অ্যাসোসিয়েশন। আচ্ছা, ছত্রাকের কোষ ঝিল্লি প্রধান উপাদান কি বলো? আর্গস্টেরল। অ্যালগোস্টেরল, ঠিক আছে। সঞ্চিত খাদ্য তোমরা জানো, গ্লাইকোজেন, ভলিউটিন, তৈল বিন্দু, এগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য। তারপরে ডায়মরফিজম কাকে বলে বলো তো? ছত্রাকের মধ্যে যে ডায়মরফিজম দেখা দেয়, এটা মানে কি? ছত্রাকের ডাইমরফিজম কোথায় দেখা যায়? মানে হচ্ছে পরিবেশের কারণে তারা তাদের আকৃতি পরিবর্তন করতে পারে, বুঝছো? আকৃতি যে পরিবর্তন করার যোগ্যতাটা আছে না তার, এইটা যেমন মাটিতে থাকে, মাটিতে মাটিতে যখন থাকে তখন সূত্রাকার থাকে। আবার যখন ফুসফুসে যায়, মানুষের ফুসফুসের মধ্যে ঢুকে, তখন কোষপিণ্ড হয়। তাহলে এক এক জায়গায় এক এক রকম আকার ধারণ করতে পারে। এটা হলো ডাইমরফিজম। যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা উদাহরণটা হলো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। যার কারণে কি রোগ হইতে পারে বলতো? হিস্টোপ্লাজমোসিস রোগ হইতে পারে। হিস্টোপ্লাজমোসিস। তাহলে এই যে ছত্রাকের ডাইমরফিজম, ডাই। ভাইয়া হিস্টোপ্লাজমোসিস রোগটা কি মূলত? হুম হিস্টোপ্লাজমোসিস রোগটা মূলত কি হয়? মানে মানে আমাদের যে ফুসফুসের মধ্যে যে যে কোষপিণ্ড আকার ধারণ করে, আমাদের এইখানে প্লিউরা, মানে ফুসফুসের যে আবরণটা আছে না, এই আবরণ প্লিউরাতে আক্রমণ করে, যার কারণে এই রোগটা হয়। এরা ডিটেলস জানার তো দরকার নাই এখন, এটা বড় হইলে আপনার এমনিতে জানতে পারবি। এটা হিস্টোলজিতে পড়া লাগবে, বুঝছস? অ্যানাটমিতে পড়বি এইসব। আচ্ছা, তারপর দেখো ছত্রাকের যে জনন প্রক্রিয়া। ছত্রাকের জনন গুলা কি? অঙ্গ জনন, অযৌন জনন, তাই না? অঙ্গ জনন কোনটা? যেমন দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি। আর দৈহিক খণ্ডায়ন কারা? মানে ফ্র্যাগমেন্টেশন যেটা, যেমন রাইজোপাস, পেনিসিলিয়াম। আর দ্বিবিভাজন কোনটা? ইস্ট। ইস্টে কি হয় বলতো? দ্বিবিভাজনটা হয়। তারপর কুড়ি সৃষ্টিটা কোথায় হয় বলতো? ইস্টেই হয়। তাহলে এগুলো একটা সহজ আছে আর কি। আর এছাড়া তোমার জানতে হবে যে জুস্পোর, জুস্পোর কারা তৈরি করে? স্যাপ্রোলেগনিয়া। আর অ্যাপ্রানোস্পোর তৈরি করে কারা? মিউকর। কোনিডিয়া তৈরি করে কে? পেনিসিলিয়াম অ্যাসপারগিলাস। বুঝতে পারছো? এইগুলো একটা পড়বা, কোনিডিয়া, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর তৈরি করে কারা। ছত্রাকের উপকারিতা অপকারিতা থেকে অনেক প্রশ্ন আসছে অলরেডি। হ্যাঁ, অনেক প্রশ্ন আসছে না বিগত বছরে? এবারও আসতে পারে। যেমন খাদ্য হিসেবে কোনটা ব্যবহার করা হয়? মাশরুম ব্যবহার করা হয়, যেমন অ্যাগারিকাস। তারপরে কি? অ্যাগারিকাস বিসপোরাস, যেটাকে আমরা বলি অ্যাগারিকাস বিসপোরাস বলি, তাই না? অ্যাগারিকাস বিসপোরাস। আর অ্যাগারিকাস কি? আরেকটা কি আছে? হ্যাঁ, খাদ্য হিসেবে ব্যবহার করি আমরা। কেমটেরিস এগারিকাস। হ্যাঁ, ক্যাম্পেস্ট্রিস।
অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস খাদ্য হিসেবে। তারপরে যে পেনিসিলিয়াম, একটা আছে হলো পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, একটা হলো পেনিসিলিয়াম নোটেটাম। বুঝতে পারছো? এটা বলতো কোনটা কি? পেনিসিলিয়াম নোটেটাম এবং ক্রাইসোজেনাম কোনটা কি বলো? পেনিসিলিয়াম নোটেটামটা সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করছে? আলেকজান্ডার ফ্লেমিং। আর ক্রাইসোজেনাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, এটা হচ্ছে প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? একটা নোটেটাম, একটা হলো ক্রাইসোজেনাম। ক্রাইসোজেনামটা কি? বাণিজ্যিকভাবে উৎপাদিত, প্রথম বাণিজ্যিকভাবে। আর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছিলেন কই থেকে বলো তো? পেনিসিলিয়াম নোটেটাম থেকে। এই দুটা পড়তে হবে। তারপরে রক্তক্ষরণ বন্ধ করতে পারে কোন ছত্রাক? রক্তক্ষরণ বন্ধ করে কোন ছত্রাক বলো? ক্লাভিসেপস পারপিউরা। ক্লাভিসেপস পারপিউরা রক্তক্ষরণ বন্ধ করতে পারে। এটা একটা অ্যারগট, বুঝছো? এটা কি একটা অ্যারগট। এখান থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আসে আমাদের। তারপরে তোমার ভিটামিন বি এবং সি তৈরিতে, গ্লিসারিন তৈরিতে কি ব্যবহার করা হয় বলো তো? ভিটামিন বি এবং সি তৈরিতে এবং গ্লিসারিন তৈরিতে কোন ছত্রাক বলো? স্যাকারিনি। হ্যাঁ, স্যাকারোমাইসিস। তারপরে ছত্রাকের অপকারিতা পড়তে হবে। অপকারিতা কোনটা? যেমন আলুর আর্লি ব্লাইট এবং আলুর বিলম্বিত ধসা রোগ। আর্লি ব্লাইটের জন্য দায়ী কে বলো? আলুর আর্লি ব্লাইটের জন্য দায়ী কোন ছত্রাক? আর্লি ব্লাইট, আলুর আর্লি ব্লাইটের জন্য দায়ী কোন কোন ছত্রাক বলো? অল্টারনারিয়া সোলানি। আর লেড ব্লাইটের জন্য দায়ী কে? লেড ব্লাইট, ফাইটোপথোরা ইনফেস্টান্স। এগুলো পারো না তোমরা? এগুলো তো বারবার আসে পরীক্ষায়। বলো বলো, কি কি বলো? অল্টারনারিয়া, সোলানি, আরেকটা কি? ফাইটোপথোরা ইনফেস্টান্স। আচ্ছা, এটা এই দুইটা পড়বা। এটা আর্লি ব্লাইট, এটা লেট ব্লাইট। বুঝতে পারছো? তারপরে তোমার এই যে তোমার কি বলে আলুর বিলম্বিত ধসা রোগ, যেটা যে এটা ফাইটোপথোরা ইনফেস্টান্স, এখানে জিনোমটা কি বলো তো? জিনোমটা হচ্ছে তোমার ডিপ্লয়েড। জিনোমটা ডিপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোম কয়টা বলতে পারবা? ক্রোমোজোম 12টা। কয়টা? 12টা। জিনোমটা ডিপ্লয়েড এবং ক্রোমোজোমটা 12টা থাকবে। তাহলে অল্টারনারিয়া সোলানি আর্লি ব্লাইট, ফাইটোপথোরা ইনফেস্টান্স লেট ব্লাইট। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দাঁত রোগ। দাঁত রোগের জন্য কোন কোন ছত্রাক দায়ী বলো? বলো তো। এটাকে, এটার অপর নাম কি? অপর নাম কি? টিনিয়া। অপর নাম কি? টিনিয়া, অথবা রিং ওয়ার্ম, তাই না? অথবা ডার্মাটোফাইটোসিস, ডার্মাটোফাইটোসিস। দায়ী কে বলো? দায়ী কে? ট্রাইকোফাইটন, ট্রাইকোফাইটন। আর কে? মাইক্রোস্পোরাম, এরা দায়ী। বুঝছো? চিকিৎসা কি বলো? চিকিৎসা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, যেমন গ্রিসিও ফালবিন নাম শুনছিলা?
বিভিন্ন ক্রিমের নাম, গ্লিসিওফালবিন, কিটোকোনাজল, অনেকে শুনতে পারো, কিটোকোনাজল বা গ্লিসিওফালবিন, এইগুলা ব্যবহার করা হয় এখানে দাঁত রোগ হইলে, তাই না? কিটোকোনাজল বা গ্লিসিওফালবিন, এগুলা। তারপরে বলো তো, মাথার টাক হয় কোন কারণে? টাকের সৃষ্টি হয় কোনটার কারণে বলো? মাথার টাক হয় কোনটার কারণে, কোন ছত্রাক? হ্যাঁ। টেনিয়া কিউরিস। না, এই যে মাইক্রোস্পোরাম, এটার কারণে, এই যেটা, এই মাইক্রোস্পোরাম, এটার কারণে হচ্ছে টাক রোগ হয়, টাকের সৃষ্টি হয়। তারপর বলো মাইকোটক্সিন, মাইকোটক্সিন কেন হয়? মাইকোটক্সিন, অ্যাসপারগিলাস ফ্লাভাস, কি বলতো? অ্যাসপারগিলাস ফ্লাভাস। তারপর ব্রঙ্কোমাইকোসিস, ব্রঙ্কোমাইকোসিস কেন হয় বলো? ব্রঙ্কোমাইকোসিস কেন হয়? অ্যাবসিডিয়া কোরিম্বিফেরা, কি? অ্যাবসিডিয়া কোরিম্বিফেরা। তারপরে ক্যান্ডিয়াসিস, ক্যান্ডিয়াসিস কেন হয়? ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিয়াসিস, ক্যান্ডিয়াসিস, ক্যান্ডিডা অ্যালবিকান্স, এটার কারণে হয়। তারপর অ্যাথলেট ফুট, এটা আসছিল মেডিকেলে, তাই না? ডেন্টালে আসছিল না? মেডিকেলে আসছিল। কেন হয়? টিনিয়া র্যাব্রাম, টিনিয়া র্যাব্রাম, এটার কারণে হয়। তাহলে এখানে যা যা লেখছি সবগুলা ইম্পর্টেন্ট, একটাও কিন্তু আনইম্পর্টেন্ট কিছু লেখি নাই এখানে, বুঝছো? সবগুলো পড়তে হবে এখানে। হুম। তাহলে অ্যাথলেট ফুট কেন হয়? টিনিয়া র্যাব্রাম। ক্যান্ডিসিস কেন হয়? ক্যান্ডিডা অ্যালবিকান্স। ব্রঙ্কোমাইকোসিস অ্যাবসিডিয়া কোরিম্বিফেরা। মাইকোটক্সিন অ্যাসপারগিলাস ফ্ল্যাভাস। বুঝতে পারছো? মাথার টাক হয় কেন? মাইক্রোস্পোরাম। দাঁত রোগ কেন হয়? ট্রাইকোফাইটন। অ্যাগারিকাসের বৈশিষ্ট্য বলো, দেখি কি কে পারো। অ্যাগারিকাসের বৈশিষ্ট্য বলো। এইটাই শেষ, আজকে আর পড়াবো না। অ্যাগারিকাসের বৈশিষ্ট্য বলবা এবং বিষাক্ত মাশরুম চেনার উপায় বলবা। বিষাক্ত মাশরুম চেনার উপায়, কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে। অ্যাগারিকাসের বৈশিষ্ট্য কি বলো তো, একটা বৈশিষ্ট্য বলো, 1 নাম্বার কি? এটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। এখানে কি থাকে? লোভাস্টেনিন থাকে, লোভাস্টেনিন, অ্যান্টাডেনিন, ইরাটেডিন, ঠিক আছে? কি থাকে বলো তো? লোভাস্টেনিন, অ্যান্টাডেনিন, অ্যান্টাডেনিন, এগুলো থাকে। এগুলো কি করে? শরীরের কোলেস্টেরল কমায়। শরীরের মধ্যে যে কোলেস্টেরল গুলো আছে না, এগুলোকে সে কমাতে সহায়তা করে। তারপর ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করে। পাকা চুল, চুল পড়া, এগুলো প্রতিরোধ করবে। হাই ব্লাড প্রেশার বাড়লে, তারপরে হার্ট ডিজিজ থাকলে, এগুলোকে এসে কমাবে, বুঝছো? মানে হার্টের উপর খুব ভালো একটা কাজ করে মাশরুম। তারপরে পুষ্টিগত দিক থেকে এটা এটা কিন্তু অনেক ভালো, কারণ কি বলতো? টাটকা মাশরুমে কি কি পাওয়া যায়, ভিটামিন কি কি পাওয়া যায়? থায়ামিন পাওয়া যায়, রিবোফ্লাভিন পাওয়া যায়, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, এবং প্যান্টোথেনিক অ্যাসিড পাওয়া যায়। কি কি পাওয়া যায়? থায়ামিন, থায়ামিন মানে কি? ভিটামিন B1। রিবোফ্লাভিন পাওয়া যায়, রিবোফ্লাভিন। তারপরে ভিটামিন সি, ডি, কে, আর কি? প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, এগুলো পাওয়া যায়, বুঝছো? তাহলে কি কি কাজ করে, এটা খুব ভালো মতো পড়তে হবে। বিষাক্ত মাশরুম কিভাবে চিনবা?
বিষাক্ত মাশরুম চেনার উপায় কি বলো তো? এই বিভিন্ন ধরনের কাঠের মধ্যে জন্মাইব, পরে হ্যাঁ, তারপরে রঙিন হইব। উজ্জ্বল রঙিন। বর্ণের হবে, কি হবে? হ্যাঁ, উজ্জ্বল বর্ণ। উজ্জ্বল বর্ণের হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, কি বলতো? ইংরেজিতে পানি বর্ণ। বেগুনি বেগুনি রঙের। রঙের। হ্যাঁ, ব্যাসিজের স্পটটা কি হবে? বেগুনি রঙের হবে। অ্যাকারিকাসের অংশগুলোর নাম বলো: স্ট্রাইপস, পাইলিয়াস, অ্যানুলাস এবং গিল। বুঝছো? চারটা অংশ মনে রাখবা। জনন অংশ, মানে এগুলো যাকে বলা জনন অংশ বলি আমরা অ্যাগারিকাসের। অ্যাগারিকাসের জনন অংশগুলোর নাম কি? স্টাইপ, ফুড। পাইলিয়াস, অ্যানুলাস এবং গিল বা ল্যামিনি। তাহলে এগুলা পড়বা ভালো মতো। আজকে 5টা পড়াইলাম চ্যাপ্টার, আগামী ক্লাসে আরো 5টা পড়াবো। কালকে হয়তো ক্লাস নিব না। শোনো, তোমাদের এখন কথা হলো, আমি কিন্তু জিকে ইংলিশ, জিকে ইংলিশ 300 মার্কের এক্সাম, বুঝছো? 6টা লিঙ্ক, কালকে সকাল 10টার মধ্যে, 12টার মধ্যে, সকাল 12টার মধ্যে দেওয়া লাগবে পরীক্ষা। ঠিক আছে? যদি কেউ না দিছ, মানে এখন 3টা দিলা, পরে আবার সকালে 3টা দিলা, এইভাবে দিতে পারো। কিন্তু সঠিক টাইমে না দিলে আমি প্রশ্ন ডিলিট করে দিব, তোমাদের আর পরীক্ষা দেওয়া লাগবে না। কারণ সঠিক সময় পরীক্ষা না দিলে কখনোই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। উদয় শুধু ইয়ে করে লাভ, পড়ে লাভ নেই, পরীক্ষা যদি তুমি ঠিক মতো না দাও। বুঝতে পারছো? 6টা লিঙ্ক দিব, 12টার মধ্যে পরীক্ষা দিবা কালকে, দুপুর 12টার মধ্যে। যদি খালি কাউরে মেসেজ দেওয়া লাগছে, তো তারে কিন্তু আমি কল দিয়ে অপমান করব সুন্দর মতো। ঠিক আছে? যাও তাহলে।